হ্যাঁ পোলাপাইন, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু জিটিএ। এবং অবশ্যই 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 পড়াশোনা করতেছো, ফুটবলও দেখতেছো। দেখো, ফুটবলের সমীকরণটা কিন্তু একটু জটিল হয়ে গেছে। তোমরা কি জানো আসলে ব্যাপারটা কি কি হয়েছে ফুটবলে? দেখো, ব্রাজিলের সাথে কার খেলা? নরওয়ের খেলা কিন্তু অলরেডি পড়ে গেছে। ওকে, এই পাশে ব্রাজিল আর নরওয়ে হ্যাঁ খেলবে। ওই দিকে কিন্তু এখনও আর্জেন্টিনার খেলা আছে। তো আমরা ধরে নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে, এদিক দিয়ে আর্জেন্টিনা উঠে যাবে। ওকে, তাহলে এদিকে যদি আর্জেন্টিনা উঠে আর এদিকে যদি ব্রাজিল যদি উঠে, তাহলে অনেক চড়াই উতরাই পার কইরা এখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের সেমিফাইনাল খেলার একটা বিশাল একটা চান্স আছে। যদি সবাই জিতে, এখান থেকে যদি ব্রাজিল জিতে, ব্রাজিল সেমিফাইনাল খেলবে। যদি এখান থেকে যদি আর্জেন্টিনা জিতে, তাহলে আর্জেন্টিনা কি সেমিফাইনাল খেলবে। ওই দিকে কি, ওই দিকে তোমার কিন্তু সব কিছু যদি ঠিক থাকে, তাহলে অনেক চড়াই উতরাই পার করে ফ্রান্স হচ্ছে এদিকে কি সেমিফাইনাল খেলবে। আর ওই দিকে হচ্ছে সবচেয়ে ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে একটা। তোমার কি জানো, তোমার একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যদি সব ঠিক থাকে তাহলে পর্তুগাল আর স্পেনের একটা বিশাল লড়াই হয়ে যাবে। ঠিক আছে, পর্তুগাল আর স্পেনের থেকে মনে করো বাই এনি চান্স পর্তুগাল উঠে গেল কি সেমিফাইনালে, এবং আমি চাই পর্তুগাল উঠুক, তাহলে কী হয় বলো তো? ওদিক থেকে আর্জেন্টিনা আর ব্রাজিল মহা একটা লড়াই, এদিক দিয়ে ফ্রান্স আর পর্তুগাল মহা একটা লড়াই। তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে কে জিতবে? হ্যাঁ, তোমরা অলরেডি বুঝে গেছো, আর্জেন্টিনা উইন হবে। তাহলে এখানে মনে করো জিতে গেল আর্জেন্টিনা, এবং এখান থেকে পর্তুগাল আর ফ্রান্স আমি দুজনের সাপোর্ট করি, ফ্রান্স পর্তুগাল দুজনের সাপোর্ট করি, কিন্তু বেশি সাপোর্ট করি কার? পর্তুগালের। তো এখান থেকে কারা উঠবে? পর্তুগাল উঠবে। ভার্সেস পর্তুগাল, তার মানে কি মেসি আর রোনালদোর একটা বিশাল একটা লড়াই হয়ে যাবে, তাই না? এবং এই লড়াই আলটিমেট ওয়ার্ল্ড কাপ উইনার কে হবে? অ্যান্সার ইজ পর্তুগাল। পর্তুগাল। ওকে ব্রো, আমি চাই পর্তুগাল জিতুক। হ্যাঁ, আমি আর্জেন্টিনার খেলা দেখি, আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি ফ্রান্সের সাপোর্টও করি, পর্তুগালের সাপোর্টও করি, জার্মানির সাপোর্টও করি, স্পেনের সাপোর্টও করি। ওকে, জাপান ব্রাজিলের সময় ব্রাজিলের সাপোর্ট আমি করছি। হ্যাঁ, আমার ফুটবল দেখতে ভালো লাগে ভাই, তাই মানে তার মানে এই না যে আমার যে রাইভাল তার আমি সাপোর্ট করবো না, আমি অবশ্যই সাপোর্ট করি। কিন্তু আমি ভাই 110% চাই পর্তুগাল ভাই কাপ জিতুক। ভাই রোনালদো ভাই ডিজার্ভ করে ভাই। রোনালদোর টিমমেটরা যতই তোমার কি বলো, যতই তোমার স্বার্থপর হ্যানত্যান যাই হোক, রোনালদো একটা কাপ ভাই ডিজার্ভ করে। আমি চাই রোনালদো একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, এরপর যে ইচ্ছা সে জিতুক, ডাজেন্ট ম্যাটার। তো এবার আমার প্রেডিকশন হচ্ছে পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতবে। তোমাদের প্রেডিকশন কি কমেন্টে জানাও। হ্যাঁ, এবং জানাতে জানাতে এই ক্লাসটা দেখো, ভাবতে ভাবতে ক্লাসটা দেখো, তাহলে মজা পাবো। ভাবতে ভাবতে ক্লাস দেখার একটা মজা আছে। ওকে, এবং আমরা আজকে যে ম্যাথটা করব সেটা কি? নদী নৌকার ম্যাথ। এবং নদী নৌকার ম্যাথ করার জন্য তোমার কিন্তু নদী নৌকার বেসিক 100% জানা লাগবে। এবং নদী নৌকার বেসিকটা জানার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে আমার এই প্লেলিস্টটা। সেটা কি? সেটা হচ্ছে গোল থিঙ্কিং একাডেমিতে যাবা, যে দেখবা ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে আমি অনেকগুলো ভিডিও নিয়ে রাখছি, তার মধ্যে তোমাদের জন্য যেই ভিডিওটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা এবং এইটা। অন্তত এটা মাস্ট, এটা মাস্ট দেখাই লাগবে। সেটা কি? নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক 56 মিনিটের ছোট্ট একটা ক্লাস। এই ক্লাসটা তুমি যদি দেখতে পারো, তাহলে নদী নৌকা সম্পর্কিত তোমার যত ম্যাথ আছে সবগুলা, নদী নৌকা সম্পর্কিত তোমার যত বেসিক আছে, ম্যাথ তো না, যত বেসিক আছে সব বেসিক তোমার কভার হয়ে যাবে। এবং তারপর যদি চাও নদী নৌকা একেবারে খেয়ে ফেলতে, যে নদী নৌকা আমার থেকে বেশি, আমার থেকে ভালো কেউই পারবে না, তাইলে তুমি আমার বেসিক ক্লাসটা করার পর 1 ঘন্টা 45 মিনিটের নদী নৌকা সম্পর্কিত সকল ম্যাথ করতে পারো। এখানে আমি যত টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথ করে দিছি, যত টাইপের এমসিকিউ আছে আমি এমসিকিউগুলো করে দিছি। অন্তত আমি এতটুকু বলতে পারি, নদী নৌকা সম্পর্কিত তুমি এই 2টা ক্লাস যদি করো, তাহলে নদী নৌকার আর কোনো কিছুতে তুমি আটকাবো না। এরপর ডিপেন্ড করে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কি আগায় থাকবা। ওকে, তাইলে এত নীতি কথা মথা যদি শেষ হয়ে যায়, আমরা আমাদের ম্যাথে চলে আসি। তাহলে ম্যাথটা দেখো কি বলছে এখানে। দৃশ্যকল্প কিছু একটা জিনিস বলে আছে। কি বলছে? 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর এত বেগে একটি বাস গতিশীল। নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাস থেকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে এত কোণে এত বেগে নৌকা যোগে রওনা দিল। ওকে, নদীতে স্রোতের বেগ এত। ওকে, দৃশ্যকল্প 2, দুটি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দেওয়া যথাক্রমে ডি এত এবং ই এত। ওকে ওকে ওকে, তো তাহলে 2টা দিচ্ছে, তার মানে 2টা জিনিস দিয়ে মানে 2টা কোশ্চেন হবে। গ আর ঘ মানে 2টা দৃশ্যকল্প দিয়ে হয়ে যাবে। তাহলে গ কি বলছে? গ বলছে দৃশ্যকল্প 2 অনুযায়ী দুটি বিন্দু ডি ও ই এর অবস্থান ভেক্টর দ্বয়ের এক্স অক্ষের উপর লব্ধি অভিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করো। বাবার এটা কি বলছে? দৃশ্যকল্প 2 অনুযায়ী দুটি বিন্দু ডি ও ই এর
অবস্থান ভেক্টর দ্বয়ের, আচ্ছা ডি আর ই এর অবস্থান ভেক্টর, তাহলে আগে আমরা ডি আর ই এর ভেক্টরটা বের করব। এই যে ডি আর ই এর অবস্থান ভেক্টর, আগে আমরা এটা বের করব, ঠিক আছে। তাহলে ডি আর ই এর অবস্থান ভেক্টর মানে কি ভাই? অবস্থান ভেক্টর কাকে বলে বলো তো? অবস্থান ভেক্টর কাকে বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করবা তাকে বলে অবস্থান ভেক্টর। যদি কিছু না বুঝো তাহলে এমনি লিখবে অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টর, তাহলে এই যে ডি কে তুমি যদি ভেক্টর আকারে লিখতে চাও তাহলে মনে করো এটাকে তুমি ডি প্রাইম এভাবে লিখলা, ডি প্রাইম না ডি ভেক্টর লিখলা, এটাকে আসলে ও ডি ভেক্টর লেখা বেশি যুক্তিযুক্ত হইতো, তো তুমি ডি ভেক্টর লিখলা, সমস্যা নেই। তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছে? এক ঘর, তাহলে এটাকে কি লিখবা? আই লিখবা। ওকে, ভেক্টর কি করতে হয়? মানের সাথে একক ভেক্টর যোগ করতে হয়, সরি মানের সাথে একক ভেক্টর গুণ করতে হয়, তাহলে তোমার একটা স্কেলার রাশি ভেক্টরে কনভার্ট হয়ে যায়। ওকে, ওয়াই অক্ষ বরাবর কি 0, তার মানে 0 যে নাই, এখানে কি জেড অক্ষ বরাবর -1, তার মানে -k, আই - k, এটা হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে তোমার ডি এর অবস্থান ভেক্টর। এই যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে সিমিলারলি কি হবে? এক্স অক্ষ বরাবর মান আছে, ওয়াই অক্ষ বরাবর মান আছে, জেড অক্ষ বরাবর মান নাই, অর্থাৎ আই প্লাস জে। আশা করি আমি তোমাকে এই দুইটা প্রথমত বুঝাতে পারছি। তারপর তোমাকে কি বলছে? এক্স অক্ষের উপর লব্ধি অভিক্ষেপ। আচ্ছা এখানে মনে হয় একটু ভুল গেছে, কারণ লব্ধি অভিক্ষেপ তো হয় না, লব্ধি অভিক্ষেপ তো হয় না, অভিক্ষেপ তো তোমার হয় কি জানো? অভিক্ষেপ তো তোমার হয় হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ হয়। অভিক্ষেপ কি হয় তোমার? অভিক্ষেপ তো ভাই লম্ব অভিক্ষেপ হয়, তাই না? তাহলে আমি একটু কাজ করি, আমি একটা কাজ করি, হ্যাঁ এই কাজটা এখানে করি যে তোমার এই ওকে, এই যে এখানে লব্ধিটা কই, লব্ধিটা কই, একটু লব্ধিটা একটু মুছে দিই, আমি একটু বড় করে ফেলি এখানে একটু, এই দেখো এটা একটু মুছে দিই, এবং এটা মুছে আমরা এখানে লিখে দিই লম্ব বিক্ষেপ। ওয়াও, খুব সুন্দর ছিল লম্বটা লেখা। তাইলে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে লম্ব বিক্ষেপ বের করার কি নিয়ম মনে আছে বলো তো? এটা কিসের অ্যাপ্লিকেশন, কিসের বাচ্চা কাচ্চা? এটা হচ্ছে ডট গুণনের বাচ্চা কাচ্চা। ওকে, ডট গুণন দিয়ে অভিক্ষেপ বের করতে হয়। এবং অভিক্ষেপ মানে কি এটা তোমরা আশা করি জানো, হ্যাঁ অভিক্ষেপ মানে কি এটা তোমরা জানো। তাহলে অভিক্ষেপ হচ্ছে ডট গুণনের অ্যাপ্লিকেশন। এবং সারা জীবন একটা জিনিস মনে রাখবা, যার অভিক্ষেপ তার cos থিটা, শেষ, এক কথা কাহিনী শেষ। যার অভিক্ষেপ, এটা মনে রাখবা, তার cos থিটা। থিটা বলতে সবসময় কোনটা থিটা রয়েছে? তো থিটা বলছি, আলফা হলে আলফা, বিটা হলে বিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, এই কথাটা মনে রাখবা, তাইলেই হবে। এখন আমাদের লম্ব অভিক্ষেপ যদি বের করতে হয় ডট গুণন লাগবে, মিনিমাম দুইটা ভেক্টর তো লাগবে, মিনিমাম দুইটা ভেক্টরে ডট গুণন করা লাগবে। ওকে, তাহলে এখানে তোমার কি বলছে? ডি ও ই এর অবস্থান ভেক্টর দ্বয় এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ আমাকে যেন কি চাইছে? আমাকে চাইছে হচ্ছে, দেখো খুব সহজে আমি তোমাকে বলে দিই, ডি ও ই এর অবস্থান ভেক্টর দ্বয়ের, অর্থাৎ ডি আর ই এর লম্ব অভিক্ষেপ কোন বরাবর? এক্স অক্ষের উপর। দেখো কোশ্চেনটা আমি এভাবে লিখি, এই কোশ্চেনটা মানে যা কথা, এখন আমি যেটা লিখতেছি যে ডি ও ই এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষ বরাবর কত? একই কথা। ওকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডি ও ই এর লম্ব বিক্ষেপ যা কথা, এখানে ডি ও ই এর অবস্থান ভেক্টর দ্বয়ের এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ, একই কথা। তুলনামূলক বিশ্লেষণ মানে হচ্ছে দুইটার অভিক্ষেপ বের করব, দুইটার অভিক্ষেপ বের করার পর আমরা তুলনা করব যে কে কার কত গুণ, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো ডি ও ই এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর, এটা আমরা বের করব। তাহলে লম্ব বিক্ষেপ বের করা সহজ, লম্ব বিক্ষেপ আমাদের বের করা সহজ। তাহলে আমরা আগে লম্ব বিক্ষেপ বের করি। তাহলে দেখো আমরা প্রথম বের করব কি? ডি এর লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? ডি এর লম্ব বিক্ষেপ। তাহলে তোমাদের ডি এর মান আমি লিখে দিছি, ডি এর ভেক্টর আকারে লিখে দিছি, ই কে ভেক্টর আকারে লিখে দিছি। না এই ম্যাটটা আবার নিতে হইব, এমনি হইব না, এই ম্যাটটা এমনি হবে না, এই ম্যাটটা এভাবে হবে না। তাহলে এখানে তোর আরে ওকে ওকে ওকে, হাই পোলাপাইন, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু জিটিএ। এবং তোমরা পড়াশোনা করতেছো, তাই না? পড়াশোনা করা কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট। তাইলে আমরা আমাদের কোন ম্যাটটা করবো আজকে?
আজকে আমরা ম্যাথটা করবো হচ্ছে এই দেখো অত বড় একটা উদ্দীপক মুদ্দীপক দেখা যাচ্ছে, বিট গুটি কি জানি দিয়ে দিচ্ছে। তো আমরা এই ম্যাথটা এখন করবো আজকে, ওকে। এবং এই ম্যাথটার ডিফিকাল্টি লেভেল কি বলো? হার্ড, ওকে। তো তোমাদের সৌভাগ্য কিন্তু এই ম্যাথটা পারবে না কিন্তু, হ্যাঁ, কারণ হার্ড, অনেক কঠিন। তো কঠিন ম্যাথ পারার জন্য আমাদের কী করতে হবে? কিছু কিছু বেসিক তো শিখতে হবে। তাহলে আসো। ও আরেকটা ব্যাপার তোমাদের আমি বলে দেই, সেটা কি জানো? সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ করার আগে অবশ্যই অবশ্যই অবশ্যই, শুভ হাসতেছে কেন? একটু বলো তো, ভাইয়াকে বলে দাও যে হাসতেছে কেন। দেখো, অবশ্যই 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 তোমাদের কী করতে হবে ভাইয়া? গোল থিঙ্কিং একাডেমিতে যেতে হবে, এই পেজটায়, এই ইউটিউব চ্যানেলটা যেতে হবে। যাই এই যে ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস, এই ক্লাসটা তোমরা কী করবা? এই ক্লাসটা তোমরা নিবা, ওকে। এই প্লেলিস্টটা তোমরা যাবা, এই প্লেলিস্টে যেয়ে দেখবা নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক একটা ক্লাস আছে 56 মিনিটের। এই ক্লাসটা যদি করো, নদী নৌকা সম্পর্কিত তোমার যত বেসিক আছে সব বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি বলো যে তুমি নদী নৌকার ম্যাথে বস হইতে চাও, তুমি চাইলে উপরের ক্লাসটা করতে পারো, নদী নৌকা সম্পর্কিত সকল ম্যাথ, ওকে। 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা। আমি কালো ছাড়া অন্য কালার নিতে পারতেছি না। তোমার ভাইয়া বলতেছে কালো ছাড়া অন্য কিছু, আমি তো কালো ছাড়া অন্য কিছু নিতে পারতেছি না, ওকে। তো এটা দেখো নেওয়া যায়, কিন্তু আমি কেন নিতে পারতেছি না। তাহলে যদি বস হইতে চাও তাহলে 1 ঘন্টা 45 মিনিটের এই ক্লাসটা করে ফেলো। যদি এই ক্লাসটা নাও করো, অবভিয়াসলি 56 মিনিটের এই ক্লাসটা করে ফেলো। ছোট্ট একটা ক্লাস করলে তোমার কোনো অপকার নাই, করলে তোমার 100% উপকার আছে, ওকে। তাহলে আসো আমরা আমাদের ম্যাথে ফিরে যাই, ওকে। আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। দেখো কি বলছে, গ নাম্বার কি বলছে? দৃশ্যকল্প 2 অনুযায়ী দুটি বিন্দু ডি ও ই এর অবস্থান ভেক্টর দ্বয়ের এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, তুলনামূলক বিশ্লেষণ মানে কি? তুলনামূলক বিশ্লেষণ মানে হচ্ছে দুইটা মান বাই করবা, বাই করে কে কার থেকে বড় কে কার থেকে ছোট, এটা হচ্ছে তুলনা। বুঝতে কি পারছো? এখন কোশ্চেনটা করছে কি? কোশ্চেন করছে ডি ও ই এর অবস্থান ভেক্টর, অর্থাৎ ডি আর ই যেটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ। দেখো আমি বুঝাই এখানে কি বলছে, দেখো ডি ও ই, এই ডি আর ই ভেক্টরের লম্ব অভিক্ষেপ বাই করবা কার উপর? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ বের করবা। আমরা কিন্তু জানি যে লম্ব অভিক্ষেপ বের করতে হয় কার প্রপার্টি দিয়ে? ডট গুণনের প্রপার্টি দিয়ে। ডট গুণনের বাচ্চা কাচ্চাই হচ্ছে কি? তোমার লম্ব অভিক্ষেপ। আশা করি বুঝতে পারছো। এবং লম্ব অভিক্ষেপ বের করতে হলে কিন্তু দুইটা ভেক্টর তোমার কিন্তু প্রয়োজন, দুইটা ভেক্টর প্রয়োজন। তাহলে আসো আমি আগে কি করি দেখো, আমি আরেকবার কোশ্চেনটা তোমাকে বলি। কি বলছে? ডিই ভেক্টর দ্বয়ের লম্ব অভিক্ষেপ এক্স অক্ষের উপর, অর্থাৎ এক্স অক্ষের উপর ডি ও ই এর লম্ব বিক্ষেপ তুলনা করতে বলছে। তাহলে আমি কোশ্চেনটা চাইলে কিন্তু এভাবেও কিন্তু লিখতে পারি। কোশ্চেনটা কিন্তু আমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, এই কোশ্চেনটা যে এক্স অক্ষের উপর, কোশ্চেনটা এভাবেও লিখতে পারি, একই কোশ্চেন। এক্স অক্ষের উপর ডি ও ই ভেক্টরের লম্ব অভিক্ষেপের তুলনা করো। এটাই কোশ্চেন। উপরের কোশ্চেন আর নিচের কোশ্চেন কি? হুবহু একই। এখন কথা হচ্ছে ভাইয়া, ডি আর ই এগুলো তো তোমার কি বিন্দু দেওয়া আছে? এগুলো কি বিন্দু দেওয়া আছে না? দেখো এগুলো কিন্তু তোমাদের কি দেওয়া আছে বলো? এগুলো তোমাদের বিন্দু দেওয়া আছে, ওকে। তাহলে এই বিন্দুকে তুমি যদি ভেক্টরে কনভার্ট করতে চাও তাহলে কীভাবে কনভার্ট করতে পারবা? অবস্থান ভেক্টরের সাহায্যে। অর্থাৎ মূল বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলে অবস্থান ভেক্টর। যদি এত কিছু যদি না বুঝো তাহলে আমরা খুব সহজে জানো কি লিখতে পারি? আমরা খুব সহজেই লিখতে পারি যে ডি সমান সমান কি লিখতে পারি? খেয়াল করো, ডি এর মান কোথায় কোথায় আছে? এক্স অক্ষে আছে, ওয়াই অক্ষে নাই, জেড অক্ষে আছে। তাহলে এক্স অক্ষের মান কত? 1। এক্স অক্ষের একক ভেক্টর কি? আই, তার মানে আই ক্যাপ। যে অক্ষের কোনো কিছু নাই। আর এটা কি? কে অক্ষে কি আছে? -1, তার মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আর ই সমান কি? এই ই সমান হচ্ছে তোমার এক্সে আছে, ওয়াই আছে, জেডে নাই, তার মানে হচ্ছে আই প্লাস জে। আর এই দুটা ভেক্টর যার উপরে পড়বে সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমি এক্স অক্ষের উপর একটা ভেক্টর কল্পনা করে নিই, এটা হচ্ছে আই ক্যাপ। যেহেতু এক্স অক্ষে আমার কি ভেক্টর এটা দেওয়া নাই, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে আই ক্যাপ ধরা। তাহলে এখন আসো অভিক্ষেপ নির্ণয় করে কীভাবে? আমি তোমাদের কিন্তু একটা নিয়ম কিন্তু শিখাইছি, কিন্তু অভিক্ষেপ নির্ণয়ের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে যার অভিক্ষেপ তার অস্থিটা শেষ। যার অভিক্ষেপ
তার cos থিটা, তার cos থিটা। এই একটাই লাইন মনে রাখবা। থিটা কেন দিলাম? থিটা হইলে থিটা, আলফা হইলে আলফা, বিটা হইলে বিটা, গামা হইলে গামা, ওই হইলে ওই, সেই হইলে সেই, যা থাকবে তা। বুঝতে কি পারছো? তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে এখন আমি এক্স অক্ষের উপর ডি ও ই ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করব। তাহলে দেখো ডি ভেক্টরের লম্ব বিক্ষেপ কি হবে? তাহলে আমি বের করা শুরু করি আস্তে আস্তে। তাহলে ডি এর লম্ব বিক্ষেপ, তাহলে দেখো ডি এর লম্ব বিক্ষেপ, ডি এর লম্ব বিক্ষেপ ভাইয়া, তাহলে ডি এর লম্ব বিক্ষেপ, তাহলে ডি এর লম্ব বিক্ষেপ মানে কি? যার অভিক্ষেপ তার cos থিটা, অর্থাৎ ডি cos থিটা বের করব। ওকে, তাহলে ভাইয়া ডি ভেক্টরটা কার উপর পড়ছে? এই যে এক্স অক্ষের উপর পড়ছে, কিন্তু ডি ভেক্টরটা এই যে দেখো এখানে ডি ভেক্টরটা এক্স অক্ষের উপর পড়ছে। সিমিলারলি এই ভেক্টরটাও কি এক্স অক্ষের উপর পড়ছে। তাহলে এক্স অক্ষের উপর ডি এর লম্ব বিক্ষেপ কত হবে? এই সূত্রটা বা এটা আমি কীভাবে লিখবো? লিখবো হচ্ছে এইভাবে যে ডি ডট এক্স ইকুয়ালস টু ডি এক্স কস থিটা। এই যে এই সূত্র অনুযায়ী লিখবো। ওকে, অর্থাৎ কার ডট গুণন করব? যার অভিক্ষেপ বের করব এবং যার উপর পড়ছে। ডি এর অভিক্ষেপ বের করব, ডি যার উপর পড়ছে তাদের ডট গুণন করব। বুঝতে কি পারছো? তাহলে ডি কস থিটা আমি যদি বের যদি করতে চাই, তাহলে ডি কস থিটা ইকুয়ালস টু কী হবে বলো তো? ডি ডট এক্স ডিভাইডেড বাই এক্স, ডিভাইডেড বাই এক্স। এক্স হচ্ছে এক্সের মান। ওকে, তাহলে ডি ডট এক্স কত বলো? ডি ডট এক্স কত? তাহলে আমরা কি জানি যে কিভাবে তোমার ডট গুণ নির্ণয় করতে হয়? দেখো এই ডি ভেক্টরের আয়ের সহগ কত? 1। এক্স ভেক্টরের আয়ের সহগ কত? 1। তাহলে আয়ের সহগ গুণ আয়ের সহগ যদি গুণ করো তাহলে কি এককে এক, এককে এক। ওকে, এই যে এককে এক, তাহলে এক লিখলা। তারপর কি খেয়াল করো? তারপর কি খেয়াল করো? দেখো এখানে কি প্লাস মাইনাস জে, তাহলে জে তো নাই, জে তো শূন্য। ওকে, জে সহগ শূন্য, জে সহগ শূন্য, শূন্যকে শূন্য, তাহলে জে সহগ নাই। কে সহগ -1, এখানে কত? কে সহগ শূন্য, তাহলে 0 × -1 মানে 0। তার মানে এখানে কোনো কিছু আর হবে না। এখানে কি হবে? ডি ডট এক্স সমান কত হবে? 1 হবে। এবং এক্স মানে কি খেয়াল করো? এক্সের মান কত হবে? দেখো এক্স কিন্তু নিজেই একটা একক ভেক্টর, কিন্তু তাও তুমি চাইলে এই মানটা বের করতে পারো। কেমন বের করবা? খুবই সহজ এই মানটা বের করা। কেমন বের করবো বলো তো? এই যে √/i² স্কোয়ার। আরে আমি পেনটাই চেঞ্জ করি নাই। ওকে, তাহলে √/i² আয়ের সহগ কত? 1। তাহলে √/1² সমান কত? 1 আসে তো স্বাভাবিক, কারণ এক্স তো একক ভেক্টর। তার মানে এখানে কত হবে? 1। তাহলে অ্যান্সার কত আলটিমেটলি? এখানে আলটিমেটলি অ্যান্সার কত হবে? আলটিমেটলি অ্যান্সার হবে 1। অর্থাৎ ডি cos থিটা সমান কত? 1। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তারপর সিমিলারলি আমি কি করতে পারি? সিমিলারলি আমি করতে পারি যে ই এর লম্ব বিক্ষেপ কত? ই এর লম্ব বিক্ষেপ, ই এর লম্ব অভিক্ষেপ অর্থাৎ ই cos থিটা কত? এটা বের করবো। তাহলে খুবই সহজ। আমি কি করবো ভাইয়া? এখন এক্স অক্ষ বরাবর তো বলছে যে দেখো ই এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর। ওকে, তাহলে ই ডট এক্স ইকুয়ালস টু ই এক্স cos থিটা, অর্থাৎ ই cos থিটা সমান ই ডট এক্স ডিভাইডেড বাই এক্স। একেবারে লিখে ফেলি, দেখো একেবারে লিখে ফেলি এখানে ই ডট এক্স। তাহলে ই কত? দেখো এখানে আয়ের সহগ কত? আচ্ছা আয়ের সহগ কত? দেখো এখানে আয়ের সহগ 1, এখানে আয়ের সহগ কত? 1। তাহলে এককে এক, এখানে এক, জে সহগ নাই, কে সহগ নাই, 0। এক্সের মান কত? এই দেখো এক্সের মান 1, এক্সের মান 1। তাহলে 1/1 ইকুয়ালস টু 1। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো যে ডি এর লম্ব বিক্ষেপ এবং ই এর লম্ব বিক্ষেপ, এই যে দেখো ডি cos থিটা এর মান যা আসছে, ই cos থিটা এর মান কি? একই আসছে। অর্থাৎ আমরা বলবো হচ্ছে ডি ও ই এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষ বরাবর সমান, বা তুমি এভাবে লিখতে পারো এক্স অক্ষ বরাবর ডি ও ই এর লম্ব বিক্ষেপ সমান। ওকে, এক্স তোমরা আগে এটা লিখবে, এক্স অক্ষ বরাবর ডি ও ই এর লম্ব বিক্ষেপ সমান। তাহলে ডি ও ই এর লম্ব বিক্ষেপ এক্স অক্ষ বরাবর সমান। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা যদি বুঝতে পারো, আমরা আমাদের সেকেন্ড ম্যাথে চলে যাই। সেকেন্ড ম্যাথ কি? সেকেন্ড ম্যাথ বলছে দৃশ্যকল্প 1 এর
লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা, লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। আচ্ছা কি কি বলছে একটু দেখি তো। 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর। আচ্ছা ভাই, নদী নৌকার ম্যাথে নদী না আঁকলে তো হবেই না। নদী নৌকার ম্যাথ তো আমি তো নদী নায়িকা জীবনও পারি না। ওকে, নদী নৌকার ম্যাথ যদি আমি নদী না আঁকি তাহলে আমি জীবনেও পারি না। ওকে, তাহলে আসো আমি নদী নৌকার ম্যাথে আমি নদী এঁকে ফেলি একটু। এই দেখো আমাদের সবচেয়ে সুন্দর নদী হচ্ছে এটা। ওকে, এই হচ্ছে আমাদের নদী, এক পার থেকে আরেক পার। বলছে 1 কিলোমিটার প্রস্থের। ওকে, আমরা একটু মার্ক করতে হতে যাই। 1 কিলোমিটার প্রস্থের। ওকে, 1 কিলোমিটার প্রস্থ, এখানে 1 কিলোমিটার প্রস্থ। তাহলে প্রস্থ কোনটা বলো তো? নদীর এক পার থেকে আরেক পারের সোজাসুজি দূরত্ব, এক পার থেকে আরেক পারের সোজাসুজি দূরত্ব, এটাই হচ্ছে তোমার কি নদীর প্রস্থ। এটাই তোমার কি নদীর প্রস্থ। ওকে, তাহলে নদীর প্রস্থ তোমার কত? এত, এই যে ডি, 1 কিলোমিটার। ওকে, 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। তার মানে ধরো এই তীর অথবা এই তীর, যে কোনো এক তীর বরাবর বাস গতিশীল। তাহলে আমি ধরে নেই এই তীর বরাবর বাস গতিশীল। ওকে, তাহলে আমি কি বাস আঁকবো একটা? দেখো আমি একটা সুন্দর একটা বাস আঁকি। এই যে দেখো বাস, এই দেখছো বাস আঁকতেছি, কত সুন্দর একটা বাস আঁকতেছি। দেখো এই যে একটা বাস আঁকি। এই বাসের চাক্কা দিতে হবে না, নাহলে তো হবে না, নাহলে তো সুন্দর দেখে না। এই একটা বাসের চাক্কা, এবার এটাকে কপি কইরা আসো বাসের চাক্কার একটা আসো। আরে বাসের চাক্কাটা তো সুন্দর হয় নাই। এই দেখো বাস, তাহলে এই তীর বরাবর একটা বাস যাচ্ছে এবং এই বাসটা কোন বরাবর গতিশীল? এই বাসটা ভাইয়া এই বরাবর গতিশীল। ওকে, এই বাসটা আমাদের এই বরাবর গতিশীল এবং কত বেগে গতিশীল? এবং এই বাসটা কত বেগে গতিশীল? এই বাসটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ওকে, এই বাসটা আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভি অফ বাস 4 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর গতিশীল, এটা আমি ধরে নিই। ওকে, আচ্ছা নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাস থেকে দেখতে পেলো। ওকে ওকে, তার মানে নদীর অপর তীর হতে, যে নদীর এই তীর হতে, মনে করো নদীর হচ্ছে এই তীর হতে একটা লোক দাঁড়ায় আছে, যে এই তীর হতে একটা লোক দাঁড়ায় আছে। লোকটা সোজাসুজি ওই তীরে বাসটাকে দেখতে পেলো এবং বাসটাকে সোজাসুজি দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে, স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিল। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে এই লোকটা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে ভাইয়া? স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। এই যে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে রওনা দিছে। ও 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা রওনা দিচ্ছে। বুঝতে কি পারছো? নদীতে স্রোতের বেগ দিয়ে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, নদীতে স্রোতের বেগ দিয়ে দিচ্ছে ইউ 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবং এটা কি বলো তো? এটা হচ্ছে আলফা, এটাকে তুমি নর্মাল ভি ধরো, নৌকার বেগ। ওকে, নদীতে স্রোতের বেগ এত। বলছে দৃশ্যকল্প 1-এর লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা, দৃশ্যকল্প 1-এর লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা। ওকে, আসো এটা আমরা বের করি। তাইলে আমি প্রথম এইটা বের করি যে লোকটার ওই পারে যাইতে কত সময় লাগবে। তাহলে দেখো তো, প্রথমে আমি কি লিখতে পারি? প্রথমে আমি লিখতে পারি লোকটির অপর পারে যেতে সময়। লোকটির অপর পারে যেতে সময়। লোকটির অপর পারে যেতে সময়, এটা টি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে ডি এর মান কত দেখো বলে দিয়েছে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমি মিটার পার, সবগুলো মিটারে নিয়ে নেই কারণ এগুলো মিটার পার সেকেন্ডে আছে। ভি এর মান কত দেখো, নৌকার বেগ কত 6 সাইন 70, 100 ডিভাইডেড বাই 6 সাইন 70। আমি যদি একটু ক্যালকুলেটার নেই তাহলে কত হবে? এখানে এখানে হবে হচ্ছে তোমার সহজ ম্যাথ, কঠিন ম্যাথ না এটা। হোয়ার ইজ মাই সাইন্টিফিক ক্যালকুলেটর? এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের 1000 ডিভাইডেড বাই 6 সাইন 70, 177.36 সেকেন্ড, 177.36 সেকেন্ড। এখন আরেকটা জিনিস খেয়াল করো তো, এখানে আরেকটা জিনিস খেয়াল করো তো। আচ্ছা আমি তোমাকে আরেকটু সহজ করে দিই ব্যাপারটা। দেখো ধরো এ হচ্ছে পার, ধরো এ হচ্ছে আমাদের পার। ওকে, তো এই পার্টটা এখানে না কইরা আমি এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে এটা কি পুরোটা কি নিতে পারবো এখানে?
আয় লোকটা এখানে আয়। হ্যাঁ, দুজনেই একই জায়গা থেকে দেখতেছে। বাস, তুমিও এখানে আসো। বাসটা অর্থাৎ বলতে পারো যে একই বিন্দু থেকে শুরু হয়েছে, এই পাত থেকে। ওকে, এই যে দুজনে একই পাত থেকে শুরু হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, লোকটা ওই পারে কোন একটা দূরত্ব তো অবশ্যই পৌঁছাইছে। এই যে এমন ব্যাপারটা যে লোকটা এই যে তোমার এই বারবার রওনা দিচ্ছে, তার মানে কি লোকটা কি এরকম একটা জায়গায় পৌঁছাইছে না, এরকম একটা জায়গায়। তাহলে একদম এই বিন্দু হইতে পার বরাবর দূরত্ব কত, এটা আমি বের করি তো। দেখি তো লোকটা এই সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এক্স এর মান কত। তাহলে আসো তো লোকটার পার বরাবর দূরত্ব আমি একটু বের করি। লোকের পার বরাবর দূরত্ব, ওকে, লোকের পার বরাবর দূরত্ব এটা বের করি। দেখো তো কত হবে। লোকের পার বরাবর দূরত্ব, এটা যে সূত্র সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আমি একটু বের করে ফেলি, কত হবে। ইউ এর মান কত ভাইয়া, ইউ এর মান 2 প্লাস এই যে দেখো নৌকার বেগ কত 6, তাহলে 6 কস আলফার মান কত 70 ডিগ্রি ইন্টু ডি এর মান কত 1000 ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে তোমার 6 তোমার সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইখানে কিন্তু আমি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এই যে দেখো, এই দেখো ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এই যে এই মানটা এটা কিন্তু আমি অলরেডি কিন্তু বের করে ফেলছি 177.36, অর্থাৎ এই মানটা কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু বের করে ফেলছি, তাই না। তাহলে এই মানটার জায়গায় আমি কী বসায় দিব 177.36। তাহলে দেখো এই মানটার জায়গায় আমি কী বসাবো, এই মানটার জায়গায় আমি বসাবো তোমার এটা কি, কোনটা বসাবো বলো, এটা বসাবো। এই যে 177.36 মিটার। এই হাই হাই, মিটার লিখো না, সেকেন্ড সেকেন্ড। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আসো তো আমি এই মানটা একদম হিসাব করে ফেলি। হিসাব করলে কত হয়, হিসাব করলে কত হয় 2 প্লাস তোমার 6 cos 70 ইন্টু তোমার 177.36 718.68 কত আসে 718.68 মিটার। তাহলে কি বুঝতে কি পারতেছো তুমি, তুমি কি ভাই বুঝতে পারতেছো। ও মনে করো, ও মনে করো তোমার কি হয়েছে, এই যে এতটুকু অতিক্রম করছে। ওকে, নৌকাটা এই যে এখানে আসছে, এই পার থেকে রওনা দিয়ে নৌকাটা এই পারে আসছে, তাহলে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এখন আমি একটু দেখি তো এই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে বাসের কত সময় লাগবে, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে বাসের কত সময় লাগবে। তাহলে আসো তো আমি ফার্দার ক্যালকুলেশনটা একটু আগাই। তাহলে এখানে পার বরাবর দূরত্ব অতিক্রম করতে বাসের সময়, ওকে, পার বরাবর দূরত্ব অতিক্রম করতে বাসের সময়। এখন তোমাকে কিন্তু বলে দিছে একটা বাস 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তোমাকে কোনো ত্বরণ দিয়ে দিছে, ত্বরণ দিয়ে দেয় নাই, তার মানে বাসটা কিন্তু সমবেগে গতিশীল। ওকে, তাহলে বাসের ক্ষেত্রে আমি কি সূত্রটা লিখতে পারি না, এস ইকুয়ালস টু ভিটি, বা বলতে পারো কি টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই ভি। এস মানে কি কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে ওর, যদি লোকটাকে পাইতে চাই ওর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এখানে এক্স দিলাম, আর ভি কি বাসের বেগ ভি, তাহলে এক্স এর মান এখানে কত, এক্স এর মান হচ্ছে 718, এক্স এর মান কত, এই যে আমি এক্স এর মানটা বসায় দিই 718.68, ভি এর মান কত দেখো 4 মিটার পার সেকেন্ড 4, তাহলে বলতে কী হচ্ছে দেখো ভাগ 4, 179.67 সেকেন্ড, 179.67 সেকেন্ড। দেখো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আসছে। দেখো তো ভাইয়া নৌকাটা এই বিন্দুতে, কোন বিন্দুতে, দেখো এই নৌকাটা এই বিন্দুতে পৌঁছাইতে কি পরিমাণ সময় লাগছে 177 সেকেন্ড,
বুঝতে কি পারছো? নৌকাটার অপর পারে পৌঁছাইতে সময় লাগছে 177 সেকেন্ড, এবং নৌকাটা যেখানে পৌঁছাইছে সেইখানে বাসের পৌঁছাইতে কত সময় লাগছে? 179 সেকেন্ড। বুঝতে কি পারছো? তাহলে বাস এই বিন্দুতে পৌঁছাইতে যেই সময় নিছে তার 2 সেকেন্ড আগেই কিন্তু নৌকা পৌঁছায় গেছে। তাহলে লোকটা কি বাসকে ধরতে পারবে? অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি ধরতে পারবে। নৌকা কি করবে? নৌকা করে যাবে, যা ও 2 সেকেন্ড ওয়েট করবে, অনেক কিছু ভাববে যে এই সেই কী হবে, কে জিতবে না বিশ্বকাপে, অন্য কিছু ভাববে। এর 2 সেকেন্ড পরে কি বাস এসে পড়বে। অর্থাৎ অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে তোমার কি? অ্যান্সারটা হচ্ছে বাস ধরা সম্ভব হবে নাকি? অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি সম্ভব হবে। অবশ্যই বাস ধরা সম্ভব হবে। বাস ধরা সম্ভব হবে, কারণ বাস আসতে যে সময়টা নেয় 179 সেকেন্ড, তার থেকে কম সময় নেয় তোমার কে? টি। ওকে, এই যে টিটাকে আমি মার্ক করে দিচ্ছি, দেখো, এই যে দেখো মার্ক করে দিলাম। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝতে পারো অনেক ভালো, যদি ম্যাথটা না বুঝতে পারো তুমি আরেকবার দেখো। এই ম্যাথটাই আমি আমার এখানে করাইছি, কোনখানে জানো? এই ম্যাথটাই হচ্ছে আমি আমার এই যে 1 ঘন্টা 45 মিনিট এই প্লেলিস্টটি কিন্তু আমি করাই ফেলছি। ওকে, তো তুমি যদি এই 56 মিনিট বেসিকটা দেখো তাইলে তোমার কাছে এটা বোঝা কোনো ব্যাপারই না, এটা বোঝা তোমার কাছে একেবারে পানি ভাত। ওকে, আর তুমি যদি এই 1 ঘন্টা 45 মিনিটের ক্লাসটা দেখো তাহলে তো তোমার কাছে তো এটা কিছুই না, কেমন ধুলা এগুলা। ওকে, তাহলে আশা করি ভাইয়া তুমি এগুলো বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা। ওকে, এবং আর কি কি চাও আমার থেকে তুমি বা আমাদের থেকে তুমি তোমরা কমেন্ট করে জানাইতে পারো। ওকে ভাইয়া, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।